বাহিরে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে এই বুঝি ঝড় এলো। দেখতে দেখতে বৈশাখ মাসের শেষেও চলে আসলো। আজ বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। জানালায় বসে থেকে বৃষ্টি দেখতে ভালোই লাগছে। অবশ্য বাতাস যখন গায়ে লাগছে শরীরটা শীতল হয়ে উঠছে। এমন ঠান্ডা আবহাওয়া মনে কেমন জানি ভালোই অনুভূতি সৃষ্টি করছে। ঝড় তো এখনো শুরু হয়নি, এই আবহাওয়ায় একটু কড়া করে এক কাপ চা না খেলে কেমন ছটফট করছে ভেতরটা। ঘরে আর বসে থাকা যাচ্ছে না। এখন যদি এক কাপ চা মনোহর কাকার দোকানে গিয়ে খাওয়া যায়, একদম জমে ক্ষীর হয়ে যাবে। সারাদিন বাড়িতে বসে শরীরটাও কেমন নিভিয়ে পড়েছে। বাহিরে বেরিয়ে যেন আলাদাই একটা অনুভূতি পাচ্ছি, আর শরীরটাও বেশ সতেজ লাগছে। তবে এই বৃষ্টিতে পুরো গ্রামের রাস্তাটাই কেমন কাদা কাদা হয়ে গেছে। পা দিতেই ভয় লাগছে, মনে হচ্ছে যে কোনো সময় পিছলে যাব। দেখে শুনে হাঁটতে হবে। তাই বৃষ্টিতে তোমরাও জায়গাতে এসেছো? দেখেছি সুজন, এই গ্রামের সবাই আমাকে বড্ড ভালোবাসে। এই বৃষ্টি বাদলের দিনেও তারা আমার কাছে আসতে ভুলে না। হ্যাঁ গো মনোহর কাকা, তোমাকে গ্রামের সবাই বড্ড ভালোবাসে। তা সুজন, তুমিও দেখি এসেছো, তা কি খবর শুনি? এই তো কোনো রকম দিনকাল যাচ্ছে। সারাদিন বাড়িতে শুয়ে বসে শরীরটা একদম নেতিয়ে পড়েছিল। তাই ভাবলাম একবার মনোহর কাকার দোকানে গিয়ে চা খেয়ে আসি। কি গো কাকা, কড়া করে এক কাপ চা বানিয়ে দাও। একটু বসে উনুনে তাপ দিয়ে তোমার দিচ্ছি কোন। আচ্ছা কাকা বাবু। কাকা, তোমার হাতের চায়ের তুলনাই হয় না। ঠিক বলেছো দেবদা। তা সুজন দা, অনেক রাত তো হলো, এবার বাড়ি যাওয়া যাক নাকি? হ্যাঁ চলো যাওয়া যাক। আমার একটু দেরি হবে, তোরা যা না হয়। ঠিক আছে, ঝড় বৃষ্টির রাতে বেশি দেরি করিস না, তাড়াতাড়ি বাড়ি যাস। সুজন দা, আজ জানি কেমন রাস্তাটা অদ্ভুত লাগছে না? আর কেমন জানি ভয় লাগছে। এমন তো কখনো হয় না। কই না তো, আমার তো সব ঠিকই লাগছে। আর পুকুর বেলে হঠাৎ কেন দাঁড়ালে? চলো সামনে হাঁটি, এমনি অনেক রাত হয়ে গেল। আচ্ছা চলো। কে তুমি? ওপারে কে রে বাবা? কে? তো ভয়ঙ্কর। তুমি কি তবে ভূত? চন্দ্রবি, পালা এখান থেকে। ওরে বাবা রে, চল সোজা তোরে, পালা পালা। আজকে থেকে আমার প্রতিশোধ শুরু। আমি একটা ছেলেকেও বেঁচে রাখবো না। আজকেই সেই বৈশাখীর শেষ মঙ্গলবার, আর এবার আমি ফিরে এসেছি। এই গ্রামের একটা ছেলেকেও আমি বেঁচে রাখবো না। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না, সব মরবে সব। বাঁচা রবি। ওই গো গিন্নি। দেখছো না, উঠান ঝাড়ু দিচ্ছি। কাল রাতের ঝড়ে পুরো উঠান কাদা হয়ে গেল। আর কত পাতা পড়েছে, গাছের আমগুলো মনে হয় সব বাতাসেই পড়ে গেল। কি এক গতি, বৈশাখ মাসের শেষেও যেন ঝড় থামছে না। তা কই, বাজার সব এনেছো যা যা বলেছি? হ্যাঁ নিয়ে এসেছি তো, কাঁচা মরিচ, পেঁয়াজ, আলু, তরকারি সবই তো আছে। এই তো রোজকার দিনের মতো ভুলে গিয়েছো তো। তোমাকে আমি আজকে মাছ কিনতে বলেছিলাম, কই মাছ তো আনলে না। কবে তুমি আমার মনটা একটু বুঝবে? কত করে বললাম একটা মাছের মাথা দিয়ে ভাত খাবো। গিন্নি রাগ করো না, সকালে বড়ই চড়া দামে বিক্রি হয় গো গিন্নি মাছ। সন্ধ্যার দিকে আরেকবার বাজারে যাব, ওই সময় বেশ সস্তায় পাওয়া যায়। ঠিক আছে, এনে দিলেই সই। সন্ধ্যার পর বাজারে গিয়েও যে খুব একটা সস্তায় মাছ পেলাম না। ও অবশ্য সকালের দামের থেকে অনেকটাই কমে পেয়েছি। যাক গিন্নি, এবার তো খুশি হবে, বড় একটা ইলিশ মাছ নিয়েছি। এবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরি, চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে। গ্রামের রাস্তায় মাছ নিয়ে যাতায়াত করাও ভালো নয়। ছোটবেলায় ঠাকুমার কাছে শুনতাম ডাইনিরা নাকি মাছ খায়। ওসব কথা শুনলেই কেমন যেন হাসি পায়, কিন্তু আজ কেমন জানি ভয় লাগছে। এবার তাড়াতাড়ি বাড়ি ফিরি, গিন্নি চিন্তা করবে। কে কে ওখানে? কে কাচ্ছে? কি হলো? কেউ সাড়া দেয় না কেন? স্পষ্ট শুনলাম কেউ কাচ্ছিল। তাড়াতাড়ি বাড়ি যাই।
তুই এত বড় মাছ নিয়ে রাস্তা দিয়ে কোথায় চলে যাচ্ছিস আমার সাথে দেখা না করেই? তুমি কে? ওরে বাবা, এ তো দেখি সত্যিই রানী। হ্যাঁ, ঠাকুমা ছোটবেলায় সত্যিই বলতো। হ্যাঁ, আমি বিশ্বাস করতাম না। আমি ডাইনি নই, আমি এক অতৃপ্ত আত্মা, আর আমি তোকে এখনই মেরে ফেলবো। তোর মরণ ঘনিয়ে এসেছে। তুমি আমাকে মেরো না, মেরো না। আমি তোমার কি ক্ষতি করেছি? তোমার যদি রোজ মাছ খেতে হয় তাহলে আমি তোমাকে রোজ মাছ দিয়ে যাবো, কিন্তু তুমি আমাকে মেরো না, যেতে দাও। আমি এসব মাছ টাছ খাই না রে, আমি তো শুধু তোকে মারতে চাই। এই গ্রামের একটা ছেলেকেও আমি বাঁচতে দেব না। বাঁচাও। কই গো অর্পিতা, কি করছিস? এত সকাল সকাল রান্না করছিস কেন? আর বলিস না চিত্রা, তোর দাদা আজ সকাল সকাল কাজে যাবার সময়ই বলে গেছে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। এজন্যই আর কি সকাল সকাল রান্না বসিয়েছি। তা শুনছিস, গ্রামে এবার অনেক বড় মেলা বসবে রে। 1 মাস ধরে চলবে, কত দোকান বসবে, নাটক, পুতুল নাচ। তা তুই যাবি নাকি? আরে কি বলিস, তাই? সত্যি বলছিস? এবছর আবার বৈশাখী মেলা হবে? গেলবার তো ওই পুকুর পাড়ে ফাঁকা মাঠে বসেছিল, মনে আছে তোর? হ্যাঁ রে, মনে আছে তো। তুই, আমি আর পিয়াসি গিয়েছিলাম মেলায়, কত যে মজা করলাম। এখন দেখ, তোরও বিয়ে হয়ে গেল, আমারও বিয়ে হয়ে গেল, আর পিয়াসিও সংসার করছে। হ্যাঁ রে, সময় অতি তাড়াতাড়ি চলে যাচ্ছে। মনে আছে, পিয়াসি শুধু জোর করতো মেলায় যাবার, আমরা যেতে না চাইলেও আমাদের আগে এসে জোর করতো আর বলতো, কী রে যাবি না কেন? মেলা মানেই তো হলো জিলিপি, বেলুন, পুতুল, ঘোরাফেরা, খাওয়া, গান বাজনা, কত কি। ওর ছোটবেলায় যেন শেষই হতো না। তা পিয়াসিকে বলেছিস? না রে, এখনো ওর বাড়িতে যাইনি। বাড়িটা তো একটু দূরেই, ভাবলাম তোকে নিয়েই যাব। আচ্ছা, ঠিক আছে। কিরে পিয়াসি, বারান্দায় এভাবে বসে আছিস কেন? আর বলিস না রে, আমার যে সর্বনাশ হয়ে গেল। আজকে তোর দাদা বাজারে গেল মাছ আনতে, রাত পার হয়ে সকাল হয়ে গেল, এই যে বিকাল হলো, এখনো তো সে বাসায় এলো না। কি বলছিস এসব? গ্রামের মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিলি? গেছিলাম রে, উনি বলেছে খোঁজ খবর নিয়ে জানাবে। তুই চিন্তা করিস না রে, দাদাবাবু ঠিক ফিরে আসবে। হয়তো কোথাও কোনো কাজে আটকে গিয়েছে। তাই যেন হয়। আচ্ছা নে, নিজেকে সামলা, ওইদিকে সন্ধে হয়ে আসছে। তোর দাদা আবার বাড়ি এসে না পেলে রাগ হবে রে, জানিসই তো কেমন। হ্যাঁ রে, থাক, আমরা আজকে যাই, কাল আবার আসবো না হয় একবার। ঠিক আছে, যা তবে। আর হ্যাঁ শোন, যেটা বলার জন্য এসেছিলাম সেটা তো বলাই হলো না। এই অবস্থা, কি আর মেলার কথা বলবো। যাকগে, ওর অবস্থা দেখে আমার খুব বাজে লাগছে। রাঘব দাদা যে কয়ে চলে গেল, আবার কোনো বিপদ হলো নাকি? কেমন জানি আমার মন কু ডাকছে রে অর্পিতা। আরে কি বলছিস? দাদার কিচ্ছু হবে না, ভগবান আছে। আর দাদা অনেক ভালো মানুষ, আমার মনে হয় না গ্রামে আর তার কোনো শত্রু আছে। তাহলে কেন তার কোনো বিপদ হবে বল? কি বলছিস তুই? কিন্তু অর্পিতা যে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলে এসেছে উনি কিছু একটা ব্যবস্থা করবেই। উনি তো আবার নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। গ্রামের মানুষের ভালোর জন্য সে মোড়ল হয়েছে, কিন্তু ভালো আর করে কই বল? তা তুই ঠিকই বলেছিস। নে এবার তাড়াতাড়ি হাঁটা দে, বাড়ি যেতে হবে। ঠিক আছে, চল।
বাড়ি গেলে কিন্তু জ্ঞান জ্ঞান আর ভালো লাগে না, জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। আরে বাবা মায়ের ইচ্ছায় মাধবীকে ছেড়ে বর্ষাকে বিয়ে করলাম, কিন্তু আজও যেন মাধবীকে ভুলতে পারিনি। আজও সে আমার মনে আছে। এতে কি দোষ আমার? কি জানি ভগবানও আজও আমাকে মাধবীকে ভুলিয়ে দিতে পারলেন না। বাবা মায়ের ইচ্ছায় নিরুপায় হয়ে তাকে ছেড়ে এই বর্ষাকে বিয়ে করতে হলো, আর মাধুরীর চোখে হয়ে গেলাম আমি একজন প্রতারক, বেঈমান। আর সেও যে গ্রাম ছেড়ে শহরে গেল, তার আর দেখা মিলল না। মাঝে মধ্যে এসব মনে হতেই মনে একটা কেমন ঝড় ওঠে, কাউকে বলতেও পারি না। কি ব্যাপার, মোটর সাইকেলটা এভাবে থেমে গেল কেন? এত তাড়াতাড়ি তো তেল শেষ হবার কথা নয়। আশেপাশে পেট্রোল পাম্পও নেই, বাড়ির রাস্তাও এখন অনেক দূরে। বেশ ঝামেলায় পড়লাম। আয় ভগবান, কি বিপদে পড়লাম আমি। কি ব্যাপার, কেউ মনে হচ্ছে কাঁদছে, একটি মেয়ে মনে হচ্ছে, কিন্তু এত রাতে আবার কান্না করবে কে? আবার কোনো বিপদে পড়লো নাকি? কে কান্না করছে? আমি তোর সব কথাই শুনছিলাম, আমি তোর মনের সব কথা বুঝতে পারি। তুই একজন প্রতারক। তুই একটা মেয়েকে আশা ভরসা দিয়ে তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছিস শুধু তোর বাবা মায়ের মন রাখার জন্য। আমি তোর মতো একজনের অপেক্ষায় ছিলাম, কবে তোর মতো একজন আসবে আর আমি তার ঘাড় মটকিয়ে তৃপ্তি নিব। এই গ্রামের একটা ছেলেও বাঁচবে না, কিন্তু আজ আমার মনের মতো একজনকে পেয়েছি। তোকে মেরে আমি অনেক তৃপ্তি পাবো। আমাকে বেরো না, আমি ইচ্ছা করে ওইসব করিনি। আমি তো মাধবীকে সত্যিই ভালোবেসেছিলাম, আমি তো ওর সাথে প্রতারণা করিনি। আমাকে বেরো না। চুপ কর, তোর কোনো বাঁচার উপায় নেই, তুই মরবি এখন। পড়ে গেলাম রে। দুদিন হয়ে গেল, মোড়ল মশাই এখনো আমার স্বামীর কোনো খোঁজ দিতে পারলো না। হাই ভগবান, তবে কি সে আর কখনো ফিরে আসবে না? আজ সন্ধ্যায় আমি বাপের বাড়ি যাব, গিয়ে ওদের সব খুলে বলবো। বাবার বয়স হয়েছে বলে, তাকে চিন্তা দিব না বলে দুদিন চুপ ছিলাম যে মানুষটা ফিরে আসবে, কিন্তু সে আর আসলো কই? সন্ধ্যা তো লেগেই এলো, একটি গাড়িও পাচ্ছি না। মানুষটি থাকলে আর এত কষ্ট করতে হতো না। সে তো বাজার থেকে বাড়ি পর্যন্ত গাড়ি নিয়েই আসতো। হায় ভগবান, আমার কপালে যে কি আছে কে জানে। একবার যদি জানতে পারি আমার স্বামীর এই দশার জন্য কে দায়ী, তাকে কখনোই ছাড়ব না। মানুষটা তো এমন নয়, আমাকে না বলে এক মুহূর্তের জন্যও কোথাও যেত না। তবে কি তাকে কেউ মেরে ফেললো? কে তুমি? কেনই বা এভাবে হাসছো? তুই আমাকে পেলে ছাড়বি না, তুই আমাকে কি করবি রে? হ্যাঁ, কে তুমি? কেনই বা এভাবে হাসছো? আমি তো তোমাকে কিছু বলিনি। আমি তোর স্বামীকে মেরেছি মেয়ে, এই গ্রামের একটা ছেলেকেও আমি বাঁচতে দেব না। এইবার তুইও মর। কি? তুমি আমার স্বামীকে মেরেছো? কি ক্ষতি করেছে সে তোমার? কেন তুমি তাকে মারলে? হায় ভগবান, আমার এ কি ক্ষতি হলো? চুপ কর তুই। তোর স্বামী আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু আমি এই গ্রামের একটা ছেলেকেও বেঁচে থাকতে দিব না। কই, আমিও তো কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু আমাকে কেন মেরে ফেলা হলো? আমি তো শুধু ওই ছেলেকে ভালোবেসেছিলাম, তার বদলে আমার জীবনটাই চলে গেল। বেছে নিতে হলো আত্মহত্যার পথ। কই, আমার জন্য তো কেউ প্রতিবাদ করেনি, আমিও কাউকে ছাড়বো না। কি বলছো তুমি এসব? কি হয়েছিল তোমার সাথে?
কি হয়েছে আমার সাথে শুনতে চাস? তাহলে শোন। ঠিক 1 বছর আগে, মাস ছিল বৈশাখ মাসের মঙ্গলবারের রাত। আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম। তার সাথে আমার অনেক গভীর সম্পর্ক ছিল, সব ঠিক চলছিল। কিন্তু আমি যখন ওকে জানাই আমি অন্তঃসত্ত্বা, সে আমাকে আর বিয়ে করতে চায়নি। সে বলল তার পরিবার তার জন্য শহরে মেয়ে দেখে রেখেছে। এই বলে সে শহরে চলে গেল। আর কাউকে কিছু না বলতে পেরে বেছে নিলাম আত্মহত্যা। আর এই বছর বৈশাখীর শেষ মঙ্গলবার থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ নিয়েছি, এই গ্রামের একটা ছেলেকেও আমি বাঁচতে দেব না, একটাও না। আমি মানছি তোমার সাথে যা হয়েছে হয়েছে, কিন্তু তুমি এর প্রতিশোধ এভাবে নিবে? এটা তুমি ঠিক করছো না। উপরে ভগবান আছে, তোমার বিনাশ তিনিই করবেন। তোর এত বড় সাহস! তুই সামান্য একটি মেয়ে হয়ে, মানুষ হয়ে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছিস? এবার তোর মরণ ঘনিয়ে আসছে। এখনই তোকে আমি মেরে ফেলবো। কেউ আমাকে এই কাজ থেকে থামাতে পারবে না, কেউ না। কি হলো? আমার এমন হলো কেন? আমি তোকে মারতে পারছি না কেন? তুমি আমার কিছু করতে পারবে না। আমার গায়ে একটা শক্তিশালী তাবিজ আছে, যেটা আমার মা আমাকে ছোট থেকে গায়ে পরিয়ে রেখেছে। এটির জন্য কোনো অশুভ জিনিস আমাকে ছুঁতে পারে না। তোকে মারতে পারবো না তো কি হয়েছে? তোকে মেরে আমার তেমন কোনো লাভও নেই। আমি তো শেষ করব তাকে, এই গ্রামের ছেলেদেরকে। আমি চলে যাওয়ার আগে তোমাকে শেষবার সাবধান করছি, এখান থেকে চলে যাও। এসব করা বন্ধ করো, নয়তো তোমার বিনাশ অনিবার্য। এই গ্রামের সব ছেলেকে মারতে পারলেই আমার আত্মার শান্তি পাবে। আমি তবেই এখান থেকে চলে যাব। তান্ত্রিক বাবা বাড়ি আছেন? কে রে মা, তুই কি দরকারে আমার কাছে এসেছিস? তান্ত্রিক বাবা, আমি পাশের গ্রাম থেকে এসেছি। শুনলাম আপনি নাকি অশুভ আত্মা বোতল ভর্তি করেন, নয়তো তাদের বিনাশ করেন। হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। তা আছে তোর? একটি অশুভ মেয়ের আত্মা আমার স্বামীকে মেরে ফেলেছে। সে আমাদের গ্রামের সব ছেলেকে মেরে ফেলতে চায়। এভাবে সে নিজের প্রতিশোধ নিচ্ছে, কিন্তু সে একটি ছেলের জন্য গ্রামের সব ছেলেকে এভাবে মারবে, এটা তো আর মেনে নেওয়া যায় না। তাকে আমি অনেকবার সাবধান করেছি। আমার গায়ে একটি তাবিজ থাকাতে সে আমার কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। তার একই কথা, সে গ্রামের সব ছেলেকে মারবে, তারপরে তার আত্মা শান্তি পাবে। কি বলছিস মা তুই? এমন আত্মার আগমন হয়েছে তোদের গ্রামে? ঠিক আছে, আজ রাতেই আমি সেখানে যাব। কই তুই? বেরিয়ে আয়। তুই আমার সামনে আয়। কেন তুই সবাইকে এভাবে মারছিস? চলে যা তান্ত্রিক, আমার কাজে তুই বাধা দিতে আসিস না। আমাকে আমার প্রতিশোধ নিতে দে। যেদিন এই গ্রামের সব ছেলে শেষ হয়ে যাবে, আমি এখান থেকে চলে যাব। এখনো সময় আছে, এখান থেকে চলে যাও, নয়তো তান্ত্রিক বাবা তোমাকে ভস্ম করে দিবে। আমার কেউ কিছু করতে পারবে না, কেউ না। তোরা আমার কাজে আর বাধা হোস না। এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। আমার সাথে যে অন্যায় হয়েছে, আমি তার প্রতিশোধ সব ছেলেদের মেরেই নেব। না তান্ত্রিক বাবা, এ আমাদের কথা শুনবে না। আপনি ওকে বিনাশ করে দেন। এখনই এই পানিতে এমন মন্ত্র পড়ে তোর শরীরে ছিটিয়ে দিলেই তুই বিনাশ হয়ে যাবি। ও কালী কাল ভৈরবময় নাম, বিনাশয় ভূতপ্রেত দোষ হরণ কুরু কুরু সাহা। অগ্নি চলুক, ছাই হোক, দূর হোক অশুভ ছায়া, পূজার রক্ত চোখে জ্বলে উঠুক, রুদ্রের আগুন, বিনাশ হয়ে যা অশুভ আত্মা। পুড়ে গেলাম, জ্বলছে।
এবার গ্রামটি এই অশুভ আত্মার হাত থেকে মুক্তি পেল।